প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলার মনীষীদের নাম উচ্চারণে গৃহশিক্ষক নিয়োগ করছে বঙ্গ বিজেপি, পাঠ দেবে কেন্দ্রীয় নেতাদের। মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে, এসআইআর নিয়ে সরব মমতা। টাকা খরচ করতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস সরকার, অনশন মঞ্চে বসে অভিযোগ শঙ্কর ঘোষের। বইমেলায় মুখ্যমন্ত্রীর 9টি বই প্রকাশ, 10 কোটি ব্যয় হবে বইতীর্থ। এসআইআর এর শুনানি নিয়ে প্রবল চাপে মৃত্যু মহিলার, কাঁথিতে বিতর্কে টিএমসি বিজেপি। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, শ্রমিকের নিশানায় কমিশন। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে। পরপর ছুটির পরই দেশজুড়ে ধর্মঘট, মাসের শেষে টানা 5 দিন বন্ধ থাকবে ব্যাংক, চরম ভোগান্তির আশঙ্কা। জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, 200 ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত 10 জওয়ান। অস্ত্র না ছাড়লে হামাসকে শেষ করে দেব, শান্তি সনদ প্রকাশ করে হুমকি ট্রাম্পের। বিভিন্ন জেলায় ঘুরছেন, ভয়ে কলকাতায় থাকছেন না অভিষেক, যদি ইডি কান ধরে তুলে নেয়, খোঁচা সুকান্তর। বিডিও অফিসে তাণ্ডব, তৃণমূল বিধায়ক মনিরুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের, বিকেল 5টার মধ্যে রিপোর্ট তলব। মধ্যমগ্রামে রাসায়নিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে হিমশিম খেল দমকল, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। পুলিশি রোলার এর প্রতিবাদে রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি, স্বাস্থ্য পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কা। 15 বছরের তৃণমূল শাসনের বিরুদ্ধে নবীন রণকৌশল, নীতিনের ব্লুপ্রিন্ট কি বলছে? তহবিল আটকে শাসকের প্রতিশোধ, নেতাজি মূর্তির পাদদেশে অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মোদির পর চলতি মাসে বঙ্গে অমিত শাহ, সংগঠনের ভিত শক্ত করতে দিতে পারেন ভোকাল টনিক। জিরামজি নিয়ে রাহুলের মন্তব্যে ফেটে পড়ল বিজেপি, বলল উনি তো হিন্দু বিরোধী। গণহত্যাকারীদের জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা ইউনিসের বিদেশ উপদেষ্টার। সাধারণতন্ত্র দিবসে দিল্লির বুকে বাঙালি অস্মিতা, কেন্দ্রের বিরুদ্ধে বাংলা শক্তি রবি ঠাকুর বঙ্কিম। রাহুল প্রিয়াঙ্কার ঝগড়ার শিকার আমি, গান্ধী পরিবারকে ফের আক্রমণ হেমন্তের। লিটনদের বলেছি, ক্রিকেটারদের ইচ্ছাকে উপেক্ষা করেই বিশ্বকাপ বয়কট বাংলাদেশের। সরস্বতী পুজো ও জুম্মার নামাজ 2 হবে শুক্রে, বিতর্কিত ভোজশালা নিয়ে সুপ্রিম নির্দেশ। ছত্তিশগড়ে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত অন্তত 7, আহত বহু। সুপ্রিম নির্দেশ মেনে শনিতে তথ্যে অসঙ্গতির তালিকা প্রকাশ করবে কমিশন, সঙ্গে আর্ন ম্যাপ্রো। 10 দিন পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন, কেন এমন সিদ্ধান্তের পথে কমিশন? প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়া ঘিরে বাংলার রাজনীতিতে ক্রমশ বাড়ছে সংঘাত। শাসক দলের একাধিক নেতার তরফে অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সেই আবহে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ বক্তব্য, নো এসআইআর নো ভোট। শ্রমিকের দাবি, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং 100% সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করানো হচ্ছে, যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ নাগরিককে অকারণে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। এতে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি তার। যদিও শ্রমিক বলেন, দেশের স্বার্থে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ পড়লে ক্ষমতায় থাকা যাবে না বুঝেই শাসক দল এসআইআর প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করছে। তাই হুমকি ধমক দিয়ে গোটা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তার। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানান শ্রমিক। তিনি প্রশ্ন তোলেন, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, অথচ আগুন জ্বলছে শুধু বাংলায় কেন? পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে ডায়মন্ড হারবার থেকে মাথাভাঙ্গা, শীতলকুচি, বেলডাঙ্গা ঘুরে দেখার আহ্বান জানান তিনি। এসআইআরের নামে বাস্তবে কি ঘটছে তা সরজমিনে খতিয়ে দেখার দাবি করেন। শ্রমিকের আরও বক্তব্য, ফর্ম 7 গ্রহণ না হলে এবং ফর্ম 6 আপলোড না হলে বাংলায় ভোট হওয়ার কোনো অর্থ নেই। তাই তার স্লোগান, নো এসআইআর নো ভোট। এর আগে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম
এবং বুধবার রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামানের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেন। আকরুজ্জামানের হুঁশিয়ারি ছিল, এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ গেলে জেলায় জনবিস্ফোরণ ঘটতে পারে। তারই পাল্টা প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন শ্রমিক। এদিন শ্রমিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেল নিয়ে করা মন্তব্যেরও কড়া জবাব দেন। বুধবার পুরুলিয়ার সভা থেকে চক্রধরপুর রূপসী বাংলা পুরুলিয়া এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনের দেরিতে চলা নিয়ে বিজেপি ও রেলকে আক্রমণ করেছিলেন অভিষেক। এদিন তাকে কটাক্ষ করে শ্রমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কতগুলো পাথর পোঁতা হয়েছিল, সেই পাথরের বিবর্তন কোথায় পৌঁছেছে তা আর্কিওলজিক্যাল সার্ভে করালেই পরিষ্কার হবে। রেল প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি, জমিজটের কারণে বাংলায় রেলের 43টি প্রকল্প আটকে রয়েছে। রাজ্যের কোনো সুস্পষ্ট জমি নীতি না থাকায় ফ্রেট করিডর থেকে শুরু করে বিএসএফ ও রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঝুলে রয়েছে। বাংলায় জঙ্গলরাজ চলছে বলেও অভিযোগ শ্রমিকের। তার দাবি, কোচবিহারের মগরাহাটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিরোধী দলনেতাকে এক গাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। এই পরিস্থিতিতে নিচুতলার কর্মীদের উপর অত্যাচার হওয়ায় স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি। পাশাপাশি বগডুই কাণ্ডের প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন, তৃণমূল নিজেদের লোকজনকেও রেহাই দেয় না। সব মিলিয়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানোত্তর ক্রমশ বেড়েই চলেছে। আর তারই মধ্যে নো এসআইআর নো ভোট স্লোগান নতুন করে উত্তাপ ছড়ালো বাংলার রাজনৈতিক ময়দানে। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। ভাদেরোয়া এলাকার পাহাড়ি পথে সেনাবাহিনীর একটি গাড়ি প্রায় 200 ফুট গভীর খাদে পড়ে অন্তত 10 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 7 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রশাসন। সেনা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সেনাবাহিনীর ওই গাড়িতে মোট 17 জন জওয়ান ছিলেন। তারা ডোডা জেলার ভাদেরোয়া সেক্টরের একটি উচ্চতর পোস্টের দিকে যাচ্ছিলেন। পথে খন্নি টপ এলাকায় ভাদেরোয়া চম্বা অন্তরাজ্য সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে 4 জন সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 10-এ। যদিও উদ্ধারকারী দলের একাংশ সূত্রে জানাচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ দল উদ্ধার কাজ শুরু করে। দুর্গম পাহাড়ি রাস্তা ও গভীর খাদে নামার জটিলতার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে বলে জানানো হয়েছে। আহত সেনাদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের দ্রুত হেলিকপ্টার করে উধমপুরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী দপ্তরের তরফে জানানো হয়েছে, দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার জন্য সেনা ও প্রশাসনের তৎপরতাকেও সাধুবাদ জানিয়েছেন তিনি। পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়া ও আঁকাবাঁকা রাস্তা প্রায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বলে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কয়লা পাচার মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, রাজ্য জুড়ে ইডি ও সিবিআইয়ের ধারাবাহিক অভিযানে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে সামনে এসেছে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার ঘটনা। সেই অভিযানে দিনভর নাটক রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তোলে। এই পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ শানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলায় বিধানসভা ভোটের দিন যত এগোচ্ছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। ইতিমধ্যেই জেলায় জেলায় সভা শুরু করেছে সব দল। তৃণমূল কংগ্রেসও ব্যতিক্রম নয়। গত কয়েকদিনে একাধিক জেলায় সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সেই সফরকেই ইস্যু করে শাসক দলকে আক্রমণ করেন সুকান্ত। এক জনসভা থেকে বিজেপি নেতা বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা এখন বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না। সুকান্তর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় যাচ্ছেন। আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, কিন্তু তার সভায় লোক হচ্ছে না। পুলিশ প্রশাসনকে ব্যবহার করেও মাঠ ভরাতে পারছেন না। সুকান্তের আরও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ভয়ে কলকাতায় থাকছেন না। তার ভাষায়, ভয় পাচ্ছেন যদি ইডি কান ধরে তুলে নেয়, তাই ভাবছেন এদিক ওদিক ঘুরলে বেঁচে যাবেন, কিন্তু বিজেপি ছাড়বে না, ট্রিটমেন্ট বিজেপি করবে। এই মন্তব্যের সূত্র ধরে ফের উঠে আসে পুরুলিয়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য। সেখানে তিনি বিজেপিকে আলসার বলে কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন, সঠিক চিকিৎসা না হলে
সেই আলসার ক্যান্সারে পরিণত হবে। সেই মন্তব্যের পাল্টা দিয়ে সুকান্ত মজুমদার বলেন, আসল ক্যান্সার তৃণমূল কংগ্রেস। তার 26,000 মানুষের চাকরি খেয়েছে, 8,200 স্কুল বন্ধ করে দিয়েছে। তার অভিযোগ, রাজ্যের প্রায় 70 লক্ষ মানুষ আজ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। বিজেপি নেতা আশ্বাস দেন, তার দল ক্ষমতায় এলে আর কাউকে রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে হবে না। চাকরি প্রার্থীদেরও রাস্তায় বসে আন্দোলন করতে হবে না বলে দাবি তাঁর। সুকান্তর কথায়, উন্নয়ন যা করার বিজেপি করবে, তবে তার আগে রাজ্যের বর্তমান শাসক দলকে ক্ষমতা থেকে সরাতে হবে। ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান ও পাল্টা রাজনৈতিক আক্রমণে রাজ্যের রাজনৈতিক পারদ যে আরও চড়বে তা বলাই বাহুল্য। আবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 30শে জানুয়ারি কলকাতায় পা রাখার কথা তাঁর। তবে এবারের সফরে কোনো জনসভা বা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলে শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, পুরো সফরটাই হবে সাংগঠনিক। মূল লক্ষ্য 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের রণকৌশল চূড়ান্ত করা। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে বা মার্চের শুরুতেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগেই সংগঠনের ভিত শক্ত করা, দুর্বল জায়গাগুলি চিহ্নিত করা এবং নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো, এই সব বিষয়ে একাধিক বৈঠক করতে পারেন শাহ। কলকাতায় থাকাকালীন রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই সময় রাজ্য জুড়ে মিটিং মিছিল বন্ধ রাখার নিয়ম রয়েছে। মাইক বাজানো নিয়েও কড়া বিধিনিষেধ থাকার কথা। ফলে বড় কোনো সভার অনুমতি পাওয়া নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই জানুয়ারি মাসের মধ্যেই বঙ্গ সফর সেরে ফেলতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির অন্তর্মহলে এটাকে স্ট্র্যাটেজিক টাইমিং বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে এবার হাঁটতে পারেন অমিত শাহ। দলীয় সূত্রে ইঙ্গিত, কলকাতায় সাংগঠনিক বৈঠকের পর উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তিনি। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, উত্তরবঙ্গ বিজেপির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে সংগঠনের ভিত মজবুত হলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলানো সম্ভব হলেও হতে পারে। রাজ্য বিজেপির অন্দরে স্বীকার করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্ব ও সংগঠনের মধ্যে কিছু জায়গায় অসঙ্গতি তৈরি হয়েছে। ভোটের আগে সেই ফাঁকফোকর বন্ধ করা শাহের মূল লক্ষ্য। কে কোন দায়িত্বে থাকবেন, কার উপর কতটা ভরসা রাখা হবে, নির্বাচনী প্রচারের ভাষা কি হবে, এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে এই সফরের বৈঠকগুলির শেষে। কংগ্রেসে থাকাকালীন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে দ্বন্দ্বের শিকার হয়েছিলেন তিনি। আবার সেই পুরনো কথা গান্ধী পরিবারকে বিঁধলেন হিমন্ত বিশ্ব শর্মা। যদিও কিভাবে তিনি ভাই বোনের মধ্যে বিবাদের শিকার হয়েছিলেন তা অবশ্য স্পষ্ট করেননি অসমের মুখ্যমন্ত্রী। একসময় কংগ্রেসই ছিলেন হিমন্ত, অসমের মন্ত্রী ছিলেন। 2014 সালের লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিজেপিতে যোগ দেন তিনি। পরে পদ্ম শিবিরের মুখ হয়ে ভোটে জিতে অসমের মুখ্যমন্ত্রীও হন। তারপর থেকেই লাগাতার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন হিমন্ত। এখন বিজেপিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলেও পরিচিত। চলতি বছরেই অসমে বিধানসভা নির্বাচন, সেখানে ভোটের দায়িত্বে রয়েছেন কেরলের ওয়ানডের সাংসদ প্রিয়াঙ্কা। কেন তাকে কেরলের দলে দায়িত্ব না দিয়ে অসমে পাঠানো হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন হিমন্ত। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, অসম এবং কেরলে একই সময়ে নির্বাচন হওয়ার কথা। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে হিমন্ত বলেন, কেরলে প্রিয়াঙ্কাকে চান না রাহুল। আমি কংগ্রেসে 22 বছর ছিলাম, ওদের ভিতরের খবর জানি আমি। কেশি ভেনুগোপাল এবং তার একটি অক্ষ রয়েছে, প্রিয়াঙ্কা সেই অক্ষের বাইরে। সেই কারণেই ওকে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেরলের সাংসদকে কেন কেরলের দায়িত্ব দেওয়া হবে না? গান্ধী পরিবারকে বিশ্বের সবচেয়ে বড় ব্যর্থ পরিবার বলেও কটাক্ষ করেছেন হিমন্ত। তিনি বলেন, আমার মনে হয় আমার পরিবারও ওদের চেয়ে ভালো। আমরা কঠোর পরিশ্রম করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশেই শিরোধার্য, তা মেনে এসআইআরের শুনানি চলাকালীন তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার পাশাপাশি আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস সহ বিভিন্ন জায়গায় এই তালিকা শনিবারের মধ্যে টাঙিয়ে দেওয়া হবে। বাংলায় তথ্যগত অসঙ্গতির তালিকায় 94,49,132 জন ভোটারের নাম আছে। আনম্যাপ ভোটারের সংখ্যা 31,68,426। রবিবার থেকে তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম থাকা ভোটাররা কোনো প্রতিনিধির মাধ্যমে বা নিজেরা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন। শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে। বুধবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে দেয় নির্বাচন কমিশন। 10 দিন সময় পাওয়া যাবে নথি জমা দেওয়ার।
ফলে শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে 20 ফেব্রুয়ারি হয়ে যাবে বলে মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার পাশাপাশি আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস সহ বিভিন্ন জায়গায় এই তালিকা শনিবারের মধ্যে টাঙিয়ে দেওয়া হবে। এদিকে রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে 4 আধিকারিক এবং 1 কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এর আগে নবান্ন কমিশনের রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা 4 জন অফিসারকে সাসপেন্ড করছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক। তবে দেখা গেল এই আর্জির পরই ফের কড়া চিঠি পাঠালো নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল কমিশন। এদিন কমিশন নিযুক্ত 12 পর্যবেক্ষককে নিয়ে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মূলত ভোটার তালিকা সংশোধনের কাজ কি অবস্থায় রয়েছে তা বৈঠকে আলোচনা হবে। জানা যাচ্ছে এসআইআর শুনানি চলাকালীন যে নথি আপলোড করা হচ্ছে তা যাচাই করে দেখবেন পর্যবেক্ষকরা। একেই বোধহয় বলে ঠেলার নামে বাবাজি। বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বাংলার মনীষীদের নাম উচ্চারণে একের পর এক বিভ্রাট ঘটিয়ে ফেলেছে। তার ফলে তাদের বিশ্বাস করেন না বাংলার মানুষজন। যারা এই বাংলার মনীষীদের সঠিক মর্যাদা দিতে পারেন না তারা মানুষের মর্যাদা কেমন করে দেবেন, এই কথাই বলে থাকে বাংলার মানুষজন। তবে বঙ্গ বিজেপির কয়েকজন নেতার মন্তব্যে বিতর্ক কিছু কম হয়নি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে এই ধরনের বিপত্তি এড়াতে কেন্দ্রীয় নেতাদের জন্য বঙ্গ বিজেপি নিয়োগ করছে গৃহশিক্ষক, যা অত্যন্ত চর্চিত বিষয়। এদিকে ভরা সংসদে খোদ প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল বঙ্কিমতা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এমন সম্বোধন রাজনীতির আঙিনায় ঢিঢি ফেলে দিয়েছিল। মাস্টারদা সূর্য সেনকে শুধু মাস্টার বলা হয়েছিল। বিপ্লবী পুলিন বিহারী দাসকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে পুলিন বিকাশ দাস। কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সাহিত্য সম্রাটের নাম বলেছিলেন বঙ্কিম দাস চ্যাটার্জি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেককে পিছিয়ে ফেলে দিয়ে বিশ্বকবির নাম উচ্চারণ করেছিলেন রবীন্দ্রনাথ সানিয়াল, তাও আবার কলকাতায় এসে সাংবাদিক বৈঠকে। অন্যদিকে এই সমস্ত কথা বলে হাসির খোরাকের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। এই পরিস্থিতি কাটাতে কেন্দ্রীয় নেতাদের জন্য বঙ্গ বিজেপি নিয়োগ করছে গৃহশিক্ষক বলে সূত্রের খবর। এমনকি সুভাষচন্দ্র বসুকে নির্দ্বিধায় নেতাজি সুভাষ প্যালেস বলে দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। যাতে আর নাম উচ্চারণ করতে হোঁচট খেতে হয় না তার জন্য রাজ্যের 2 নেতা রীতিমতো হোম টাস্ক দিয়ে দিল্লির বক্তাদের মনীষীদের নাম উচ্চারণ শেখাবেন। কোন জেলায় কোন মনীষীদের জন্ম, কোন জেলা কি জন্য বিখ্যাত তার তালিকাও তারা পাঠাচ্ছেন রাজধানীতে। এছাড়াও এই বিধানসভা নির্বাচনে প্রচার করতে কেন্দ্রীয় নেতারা বারবার আসবেন। সেই তালিকায় আছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে তাবর কেন্দ্রীয় নেতারা। অন্যান্য বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরাও আসতে পারেন বলে সূত্রের খবর। তাই প্রকাশ্য জনসভায় যাতে তারা হাসির খোরাক না হয় তাই এই পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তো মোহনবাগান ইস্টবেঙ্গলকে মোহন বেগুন ইস্টবেগুন ডেকে ব্যাপক ট্রোল হয়েছিলেন। যাতে সঠিক উচ্চারণ করতে পারেন কোন জেলায় কোন মন্দির রয়েছে সেটাও ওই 2 গৃহশিক্ষক নেতাকে পাঠাতে বলা হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা রাজু পাত্র বলেন, দল নানা সময় নানা তথ্য সংগ্রহ করে, এটা নতুন কিছু নয়। আজ 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বইমেলার মঞ্চ থেকেও নির্বাচন কমিশনের ভূমিকা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তীব্র ভাষায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুললে তার খেসারত একদিন সবাইকেই দিতে হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকে এসআইআরে মৃত্যু এবং হয়রানি নিয়ে সরব হলেন তিনি। একই সঙ্গে যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে সেটা নিয়েও নির্বাচন কমিশনকে একহাত নেন মুখ্যমন্ত্রী। এদিকে এসআইআর নিয়ে ইস্যুতে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে। হিয়ারিংয়ের নামে ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনাও ঘটছে। আমি ছোটখাটো লিখি, আমি তো জ্ঞানীগুণী লোক নই, আমি খুবই সিম্পল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমারে না জানি করি প্রচার, আমার আপন কাজে। অন্যদিকে এসআইআর নিয়ে
মানুষের হয়রানির শেষ নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলায় এসআইআর চলছে, ইতিমধ্যেই 110 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হয়রানির কথাটাও মনে রাখতে হবে। শুনানিতে 5-6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। নিজের আঁকা ছবি নিয়ে 2টি প্রদর্শনী করার পরেই তার বিরুদ্ধে সিবিআই নামানো হয়েছিল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বললেন, তখন আমার নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল, অপমানিত বোধ করেছি। তাছাড়া 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারে থিম আর্জেন্টিনা। সাধারণ পাঠকদের জন্য দরজা খুলতেই ভিড়ের আভাস দেখতে পাওয়া যায়। সেখানেই এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় 26টা কবিতা লিখেছি হেলিকপ্টারে যেতে যেতে 2-3 দিনে, ওটাই শেয়ার হিসেবে বেরোবে। আগে ছিল 153টা, এবারে আরও 9টা বেরোবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনোদিনও এসআইআরে ছিল না, একমাত্র এই রাজ্যেই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বের হওয়ার পর যারা বঞ্চিত হয়েছেন তারা যাবেন। কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তিয়ার মত্তক এলাকায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক মহিলার। পরিবার ও তৃণমূলের দাবি, এসআইআরের কারণে এমনটা হয়েছে, কারণ ওই মহিলার 2 ছেলে ও 1 মেয়ের নামে নির্বাচন কমিশন থেকে নোটিশ আসে। জানিয়ে মহিলা রীতিমতো উদ্বেগে ছিলেন। স্থানীয়দের কথায় নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে তিনি উদ্বেগের কথা প্রতিবেশীদের জানিয়েছিলেন। এই টেনশন থেকেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই মহিলার, তেমনই দাবি স্থানীয়দের। এলাকার তৃণমূল কংগ্রেস নেতারাও একই কথা বলছেন। মৃতের নাম শামসুনা বিবি। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকস্তব্ধ হয়ে পড়েন। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা বলেন, ক্ষমতায় আসার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে এসআইআরের নামে হ্যারাসমেন্ট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি আরও জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। কাঁথির বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র বলেন, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে যে কোনো প্রকার এসআইআরকে বন্ধ করার জন্য। এই ঘটনার সঙ্গে এসআইআরকে যুক্ত করে দেওয়া হচ্ছে। এটা স্বাভাবিক মৃত্যুকে এসআইআর যুক্ত করে আতঙ্ক মৃত্যু বলে তৈরি করছে। ভিডিও তো স্থানীয় তৃণমূল নেতার কথা শুনে চলে, উনি তো যাচাই করে নোটিশ করবে। ভিডিওর কি এই বিষয় সম্বন্ধে তার কোনো ধারণা নেই। আপনাদের স্বরূপ মানুষ বুঝে গেছে, আপনাদের এই মিথ্যেবাদী ডায়লগ মানুষ বুঝে গেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিকবার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। সম্প্রতি এসআইআরের শুনানি প্রক্রিয়া চলছে, যা নিয়ে রাজ্যের একাধিক মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। সেখানে নথি নিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে। গাজা সংকট সহ আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত মেটাতে নতুন একটি সংস্থা বোর্ড অব পিস গঠনের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডের স্থায়ী সদস্য পদের জন্য এককালীন $100 কোটি ফি নির্ধারণ করা হয়েছে। মূলত ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও প্রশাসনিক তদারকির উদ্দেশ্যে এই বোর্ডের ধারণা তৈরি হলেও এখন এর পরিধি বাড়িয়ে বিশ্বব্যাপী সংঘর্ষ মেটানোর দায়িত্ব নিতে চলেছে এই শান্তি পরিষদ। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বোর্ডের প্রথম সনদ প্রকাশ করলেন। ট্রাম্প সেখানে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও শীর্ষ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্য তালিকায় রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভাকাত মির্জাওয়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, সবাই বোর্ড অব পিস এর অংশ হতে চাইছে। পাশাপাশি তিনি জানান, রাষ্ট্রসংঘ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করেই এই উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। গাজা পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তবে এখনও কিছু ছোট আগুন নেভানো বাকি। তিনি সরাসরি হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সংগঠনটিকে অস্ত্র সমর্পণ করতে হবে, নয়তো ওরা শেষ হয়ে যাবে। এছাড়াও তিনি দাবি করেন, ইসরায়েলের হাতে বন্দী থাকা শেষ বন্দির মরদেহ অবিলম্বে ফেরত দিতে হবে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে শুরু হয়েছে, আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের কলকাতা বইমেলা।
এবার কলকাতা বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা। বইমেলায় 1100টি স্টল থাকছে। বইমেলার উদ্বোধন করে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর কলকাতা বইমেলা পা দেবে 50 বছরে। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেলা প্রাঙ্গণে স্থায়ীভাবে গড়ে তোলা হবে বইতীর্থ। এর জন্য রাজ্য সরকার 10 কোটি টাকা দেবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে। আগামী বছর 50তম বইমেলার আগে যাতে এই বইতীর্থ তৈরি হয়ে যায় তার নির্দেশ দিয়েছেন তিনি। বইমেলার পরিকাঠামো উন্নয়ন ও সারা বছর বই সংক্রান্ত চর্চার কেন্দ্র হিসেবেই এটি কাজ করবে। এদিন মুখ্যমন্ত্রীর 9টি বই প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা দাঁড়ালো 162। বর্তমানে বই পড়া ও কেনা যে কমেছে তা নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে। তার কারণও আছে। আমরা এগিয়ে চলেছি যুগের সঙ্গে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্টফোন, হাতে এসে গিয়েছে কম্পিউটার, হাতে এসে গিয়েছে এআই। সবকিছু পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা কি একটু কমে যাচ্ছে। যারা কিন্তু বইপ্রেমী তারা কিন্তু কমছেন না। আমি অবশ্য লেখার টাইম পাই না। আমি ছোটখাটো লিখি, খুব অপ্রতুল। আমি জ্ঞানীগুণী মানুষ নই, আমি কম গুরুত্বপূর্ণ মানুষ। যতটুকু টাইম পাই ওই যখন জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো 9 মাস ওটা চলেই না। আমি কিন্তু সেই সময়টা বই লিখি এবং প্লেনেও যদি আমি কোথাও যাত্রা করি তখনও আমি বই লিখি। কম্পিউটারে টাইপ করতে আমার ভালো লাগে না। আমি হাতে লিখি, তারপরে বই হিসেবে প্রকাশিত হয়। হাতের লেখায় যে আনন্দ এবং সংযোগ আছে তা কম্পিউটার বা ল্যাপটপে সম্ভব না। আমার জন্য হাতে লেখা বই প্রিয়, তাই বই আমি হাতে লিখি। এই অভ্যেসটা যায়নি। হাতে লেখার মধ্যে স্বাচ্ছন্দ্য আছে, কথা ফটাফট বেরিয়ে যায়। টাইপ করতে একটু সময় লাগে, ভাবতে হয়। হাতে লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক পেন চলে যায়। হেলিকপ্টারে যেতে যেতে 2026 সালের জন্য 26টি কবিতা লিখেছি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আবারও জানান যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মাইনে নেন না। তিনি বলেন, আমার একমাত্র ইনকাম বইয়ের রয়্যালটি। সাংসদ হিসেবে 7 বার জিতেছি। চাইলে মাসে 1.5 লক্ষ টাকা পেনশন পেতে পারতাম, কিন্তু 15 বছর ধরে 1 পয়সায় নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবেও সরকারের থেকে কোনো বেতন নিই না। সার্কিট হাউসে থাকলে আমি নিজের পকেট থেকে ভাড়া দিই, এমনকি নিজের চায়ের খরচও নিজে চালাই। যারা গালাগালি দেয় তাদের মগজে মরুভূমি রয়েছে। আগেও পিছিয়েছে, এবার ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে 14ই ফেব্রুয়ারি হয়ে যায়। এবার জানা যাচ্ছে সেই তারিখও আরও 10 দিন পিছিয়ে যেতে পারে। এদিন রাতেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। খবর সূত্রের 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা যাবে না মনে করছে কমিশন। সেজন্যই শুনানি প্রক্রিয়ার সময় বাড়ানো হতে পারে। এদিকে তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপ ভোটারদের তালিকা শনিবার প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আদালতের আগেই নির্দেশ ছিল তথ্যগত অসঙ্গতির তালিকা সামনে আনতে হবে কমিশনকে। এবার সেই নির্দেশই অক্ষরে অক্ষরে মানার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। সূত্রের খবর, বাংলায় আনম্যাপ ভোটারের সংখ্যা 31,68,426। তথ্যগত অসঙ্গতি রয়েছে 94,49,132 জনের। পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে টাঙানো হবে তালিকা। তালিকায় নাম থাকা যে ব্যক্তিরা আপত্তি জানাতে চান তারা ওই তারিখের পর আগামী 10 দিনের মধ্যে নিজেরা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে 10 দিনের মধ্যে নথি সহকারে আপত্তি জানাতে পারবেন। ওয়াকিবহাল মহলের মতে তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপ ভোটারদের তালিকা 24 তারিখ যখন প্রকাশ হচ্ছে, তারপরে আপত্তির শুনানির জন্য বেশ কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া মিটতে মিটতে 7 তারিখের সময়সীমা পার হয়ে যেতে পারে। ফলে তার ছাপ পড়বে 14 তারিখেই। তাই কোনোভাবেই ওই দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।